লকডাউনে ঘরে ঘরে পৌঁছাবে খাবার, জানালেন প্রধানমন্ত্রী। বিনা পয়সায় ৮০% মানুষ আসবে টিকার আওতায়। মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা ঢাকায়, ডিসেম্বরের মধ্যে আসবে আরও ১০ কোটি। করোনায় ১৩৪ মৃত্যু, উদ্বেগ ছড়াচ্ছে সংক্রমণ, লকডাউন কার্যকরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। উজানের বৃষ্টিতে বন্যার আশঙ্কা, বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবিরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে কোলাহল মুক্ত পরিবেশে ফুরফুরে চিড়িয়াখানার প্রাণীকুল, আসছে নতুন নতুন অতিথি। লকডাউনের সময় ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সহায়তা চেয়েছেন দেশবাসীর। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিনা পয়সায় ৮০% মানুষকে আনা হবে টিকার আওতায়। আর টিকা দেওয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান সংসদ নেতা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জুনের ৩ তারিখে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। করোনার অতিমারিকে মাথায় রেখেই সীমিত উপস্থিতিতে চলে এ অধিবেশন। সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও এ বাজেটে চেষ্টা রাখা হয়েছে অর্থনীতি পুনরুদ্ধারের। প্রাধান্যে আছে স্বাস্থ্য খাত। লকডাউন কার্যকরে দেশবাসীর সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনা পয়সায় টিকার আওতায় আসবে দেশের মানুষ। আমরা যে বাজেট দিয়েছি সেটা যেমন জীবন জীবিকা প্রাধান্য দিয়েছি, কেউ না খেয়ে যাতে কষ্ট না পায় তার জন্য আমরা সকলে দরকারে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আরও টিকা আমরা নিয়ে আসবো, কিনে যত লাগে আমরা কিনবো। তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে, এর জন্য কোনো চিন্তা হবে না। ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমরা ৮০% লোকের টিকা আওতায় নিয়ে আসবো, আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টিকা দেয়া শেষ হলেই সিদ্ধান্ত নেবে সরকার। যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না। লেখাপড়া শিখবে, কিন্তু সেই লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব কি না, আমার মাননীয় সংসদ উপনেতা সেটা একটু বিবেচনা করবেন। বিচার ব্যবস্থা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সরকার প্রধান বলেন, এরশাদের কলমের খোঁচায় পাল্টেছে প্রধান বিচারপতি। দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি দলীয় সাংসদদের জবাব দেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান দিয়েছিল কারফিউ গণতন্ত্র, অনেকগুলি দল করার সুযোগ দিয়েছিল, এটা ঠিক, কিন্তু সেখানে গণতান্ত্রিক চর্চা ছিল না। যাদের জন্মই হয়েছে একটা সেনাবাহিনী অবৈধভাবে ক্ষমতা দখলকারী এক সেনা শাসকের পকেট থেকে, তারা গণতন্ত্রের কী বুঝে আর গণতন্ত্র কী শিখবে আর গণতন্ত্র কী শিখাবে আমাদেরকে? কারণ যারা এইভাবে অবৈধ ক্ষমতা দখল করে তারা ক্ষমতা হারাই ভয়ে শুধু টাকা বানাতে থাকে, পয়সা বানাতে থাকে, বিলাস বাসনে চলা, শোষা দেখানো, হাইফাই চলা, এইসব করে বেড়ায়। বাংলাদেশের মানুষের দিকে কেউ ফিরে তাকায় না। সংসদ নেতা জানান, ক্ষমতায় থেকে উপভোগ নয়, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে দেশের সেবক হিসেবে কাজ করে চলছে। আওয়ামী লীগকে ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু পারবে না, কারণ আমাদের আওয়ামী লীগের শিকড় অনেক শক্তিশালী। আর গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আওয়ামী লীগ আসে দেখেই ক্ষমতায় টিকে থাকতে পারে, আর টিকে থাকে বলেই কিন্তু দেশের উন্নতি হয়। করোনা পরিস্থিতিতে কোরবানির ঈদেও দেশবাসীকে নিজ নিজ অবস্থানে থাকবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো মতে যেন সংক্রামিত না হন, তার থেকে দূরত্ব বজায় রাখা, এটা করতে পারলেই কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকায় পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা। সামনের দিনগুলোতে দেশে টিকার সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রাসেল খানকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ভ্যাকসিন প্রাপ্তির বৈশ্বিক উদ্যোগের জোট কোভ্যাক্স। এর সবচেয়ে বড় দাতা মার্কিন যুক্তরাষ্ট্র। সারা বিশ্বে ৮০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রদানের প্রতিশ্রুতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের। এরই অংশ হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা উপহার পেল বাংলাদেশ। করোনার বিস্তার রোধ এবং মানুষের জীবন বাঁচাতেই মার্কিন জনগণের পক্ষ থেকে এই সহায়তা বলে জানালেন দেশটির রাষ্ট্রদূত। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিলেন তিনি। The United States understands the urgency of getting as many safe and effective vaccines to Bangladesh as quickly as possible. And we understand to save lives around the world are bringing 2.5 million doses of Moderna vaccines to Bangladesh. This is a gift at no cost from the American people. -25 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণ করা যায়। এরই মধ্যে সে সক্ষমতাও তৈরি করেছে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে 10 কোটি ভ্যাকসিন পাওয়া যাবে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সেই ফ্রিজার আছে যেখানে এই ভ্যাকসিন আমরা রাখতে পারবো। অল্প দিনের মধ্যেই আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আবারও শুরু করতে পারবো। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি। ভারত থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আসা শুরু হবে আগস্টে। এছাড়াও আগামী বছর প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে 7 কোটি ডোজ জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন পাবে বাংলাদেশ। But ambassador assured me there will be more and we are looking forward to that. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার she has kept it. আগামীতে ইনশাল্লাহ ভ্যাকসিনের আর অভাব হবে না এবং বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের ইতিবাচক কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমাদেরকে দেবে। চীনের সিনোফার্মের 20 লাখ টিকাও ঢাকা এসেছে। দেশটির সাথে 1.5 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। আমরা ভ্যাকসিনটা পেয়ে যাব এবং আমাদের যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় গেল 24 ঘন্টায় 134 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা 7 দিন 100-র উপরে মৃত্যুর সংখ্যা। এদিন শনাক্ত রোগীর সংখ্যা 6,214 জন। দৈনিক সংক্রমণ হার 27.39%। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। টানা 7 দিন 100-র উপরেই মৃত্যু, সংক্রমণও ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে করোনায় 24 ঘন্টায় 134 জনের মৃত্যু হয়েছে। আর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,912। মৃত্যুর হার 1.59। 22,687 নমুনা পরীক্ষায় শনাক্ত 6,214। এ পর্যন্ত মোট শনাক্ত 9,36,256। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার 27.39%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা বিভাগে 3,362। এরপরে আছে চট্টগ্রাম বিভাগ। আবার বেশি মৃত্যু হিসেবে পর্যায়ক্রমে খুলনা বিভাগে 39 জন, ঢাকায় 38, রাজশাহীতে 23, চট্টগ্রামে 11 জন মারা গেছে। মৃতদের মধ্যে 60ঊর্ধ্ব 65 জন, শুধু হাসপাতালে মারা গেছে 107 জন। নতুন 3,777 জন সহ সুস্থ 8,29,199। সুস্থতার হার কমে হয়েছে 88.57%। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। কঠোর লকডাউনের তৃতীয় দিন সকাল থেকে রাজধানীতে তৎপর সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন তারা। অপ্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। তবে গত দুদিনের তুলনায় সড়কে কিছুটা বেড়েছে ব্যক্তিগত যান ও রিকশা চলাচল। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সর্বাত্মক লকডাউনে রাজধানী জুড়ে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তৃতীয় দিনে রাজধানীর প্রধান প্রধান সড়ক ছিল ফাঁকা, তবে কিছুটা বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। আবার অনেক চেকপোস্টে ছিল গাড়ির জটলাও। রাজধানীর বিভিন্ন মোড়ে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। লকডাউন বাস্তবায়নে পুলিশকে সহায়তা করছেন তারা। তবে গত 2 দিনের তুলনায় রাস্তায় মানুষ কিছুটা বেশি বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। বলছেন নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন তারা। মানুষের অভিযোগের শেষ নাই, এক্সকিউজেরও শেষ নাই, যে বিভিন্ন পারপাজে মানুষ বের হচ্ছে। তো কিছু লেম এক্সকিউজ দেখাচ্ছে, যেগুলো আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি।
আর যত্রতত্র যদি হয় সেক্ষেত্রে কিছু সময় আমরা এই যে একটু আটক টাটক রেখে দাঁড় করে রেখে ছেড়ে দিচ্ছি। তো মোটামুটি মানুষের একটু উপস্থিতি একটু বাড়ছে। লকডাউন বাস্তবায়নে কাজ করছে র্যাব ও বিজিবি। করোনা সংক্রমণ থেকে মানুষকে সচেতন করাই প্রধান লক্ষ্য বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যদি কেউ এই সরকার কর্তৃক বা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক যে আরোপিত বিধিনিষেধ সেটি যদি ভঙ্গ করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে আমাদের প্রচলিত আইন আছে সেই আইনে তাদের ব্যবস্থা করছি। আজকে থেকে পাড়া মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করব এবং আমরা সম্মানিত নাগরিকদের অনুরোধ করব যে আপনারা পাড়া মহল্লায় কোথাও জমায়েত হবেন না। বিধি অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছেন পুলিশের সিনিয়র কর্মকর্তারা। যে সকল যন্ত্রচালিত যানবাহনকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো থাকলে ডাম্পিং করা হচ্ছে। পানিশমেন্টের মাধ্যমে নয়, সচেতনতার মাধ্যমেই এটাকে একটা হচ্ছে প্রতিরোধ করা, আর একটা হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। নিজের নিরাপদ রাখা মানে নিজের পরিবার নিরাপদ থাকা, একই সাথে দেশকে নিরাপদ রাখা। করোনা সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও তাগিদ তাদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ফাঁকা সড়ক, মহাসড়ক। লকডাউন কার্যকরে পুলিশ ছাড়াও মাঠে রয়েছে র্যাব, আনসার, বিজিবি, সেনা ও নৌবাহিনী। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে দেয়া হচ্ছে নগদ সহায়তা। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। খুলনায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে সড়ক, মহাসড়ক ফাঁকা থাকলেও পাড়া মহল্লায় কমেনি মানুষের চলাচল। মহানগরীতে 38টি ও জেলার অন্যান্য স্থানে 26টি চেকপোস্ট বসানো হয়েছে। কঠোর লকডাউনে ফাঁকা বন্দরনগরী চট্টগ্রামের সড়ক, মহাসড়ক। কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ টাকা প্রদান করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রংপুরে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল বন্ধ থাকলেও কাঁচাবাজারে মানা হচ্ছে না বিধিনিষেধ, উপেক্ষিত স্বাস্থ্যবিধিও। যে যানবাহনটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বহন করছে না কিংবা নরমালি তারা চলাচল করছে, আমরাও সেটি আমলে নিচ্ছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তাদের রাজশাহীর রাজপথ ফাঁকা, মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। ময়মনসিংহে কঠোর অবস্থানে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা। বরিশালের তৃতীয় দিনের মতো কঠোর লকডাউনে শহরের প্রতিটি সড়কে রয়েছে প্রশাসনের নজরদারি। লকডাউনে ফাঁকা সিলেট নগরী, তবে মাঠে সরব পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনা সদস্যরা। লকডাউন মানাতে সমুদ্রবন্দর, মোংলা, বাগেরহাট সহ উপকূলীয় জেলায় অভিযান চালায় নৌবাহিনী। দেশের বিভিন্ন স্থানে বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। হিলিতে পথচারী, মোটরসাইকেল চালক ও দোকানিকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। রাঙামাটির প্রত্যেক মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া বরগুনা, শরীয়তপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পটুয়াখালী, কুয়াকাটা, পাবনা, মাগুরা, শেরপুর, বগুড়া সহ সারা দেশে চলছে কঠোর লকডাউন। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে উজানে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, আসাম সহ বেশ কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। আর এর ফলে তিস্তা, পদ্মা, ব্রহ্মপুত্র অববাহিকার কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মফিউর রহমানের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি পটুয়াখালীতে রেকর্ড করা হয় 95 মিলিমিটার, আর ঢাকায় 64 মিলিমিটার। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সামনের কয়েকদিন বৃষ্টি কম হলেও জুলাই মাস জুড়ে ভারী বর্ষণ হতে পারে। আমরা দেখতে পাচ্ছিলাম যে গত কয়েকদিন যাবতই দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ রূপে হচ্ছিল এবং আমরা আশা করছি যে আগামী 2 দিন বা 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা দেশের উপরে কম থাকবে এবং পরবর্তীতে
আবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে কিছু এলাকা প্লাবিত হয়েছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে ঢলের পানিতে দেশের উত্তর পূর্ব অংশে কিছু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। এখন আমাদের যে বন্যাটা হচ্ছে এটা হচ্ছে মৌসুমের স্বাভাবিক বন্যা। আসন্ন যে বন্যাটা সেটি আমাদের জন্য স্বাভাবিক বন্যা হিসেবেই আসবে। চলতি সপ্তাহের শুরু বা আগামী সপ্তাহের প্রথম দিকে যখন এই বন্যাটি হোক না কেন তার স্থায়িত্ব হবে আপনার 10 দিন থেকে সর্বোচ্চ 2 সপ্তাহ। তবে প্রথম দফায় বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলেও জানান সতর্কীকরণ কেন্দ্রের এই কর্মকর্তা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। শেরপুরের ভোগাই নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে নালিতাবাড়ি ও ঝিনাইগাতির কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার 15 ইউনিয়নের অন্তত 30 গ্রামের মানুষ এখনও পানিবন্দী। নেতাই নদীর বাঁধ ভেঙে ধোবাউড়ার 20টি গ্রাম প্লাবিত হয়। এদিকে পদ্মার পানি বাড়ছে কয়েকদিন ধরে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নিম্নাঞ্চল পানি প্রবেশ করতে শুরু করেছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদী সহ ছোট বড় সবগুলো নদ নদীর পানি বাড়ছে। তলিয়ে যাচ্ছে নিম্ন অঞ্চলের বিভিন্ন ফসলি জমি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অন্ধকার অলিগলিতে হাঁটছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের মাঠে নামার আহ্বান হাসান মাহমুদের। জনপ্রিয় হয়ে উঠছে মোবাইলে আর্থিক সেবা, আন্তঃ অপারেটর লেনদেন উন্মুক্তের দাবি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বাজেট অধিবেশনের সমাপনী দিনে স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা নিয়ে তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যদিও এদিন সংসদে ছিলেন না তিনি। সারা দেশের অক্সিজেনের সংকট তুলে ধরে অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বেশ কয়েকজন সংসদ সদস্য। এদিকে এদিন সর্বসম্মতিক্রমে পাশ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল 2021। এ সময় চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চলতি সংসদের বাজেট অধিবেশন চলছে 12 কার্যদিবস। বাজেটের ওপর বক্তব্য রাখেন 85 জন সংসদ সদস্য আর পাশ হয় 7টি বিল। লকডাউন চলাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের হুমকি বিএনপির অদূরদর্শী রাজনীতির পরিচয়। নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে অন্ধকার অলিগলিতেই হাঁটছে বিএনপি। এদিকে আগামী নির্বাচনে বিএনপিকে পূর্ণ শক্তি নিয়ে নামার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শনিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ব্যাপারেও তলে তলে যোগাযোগ করছেন। এ সময় তিনি বলেন, কঠোর লকডাউনের সময় অসহায় মানুষের পাশে নেই বিএনপি। মানুষের দুঃখ কষ্ট, অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপি জনবিচ্ছিন্ন অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে। এদিকে জাতীয় বাজেটের সমাপনী অধিবেশন শেষে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতেই বিএনপির ভয়। পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশ নেওয়ারও পরামর্শ দেন মন্ত্রী। অতীতের নির্বাচনগুলোতে যেমন তারা ভয় পেয়েছে, 14 সালের নির্বাচনে তো অংশগ্রহণ করে নাই, 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছে। এবং আমি আশা করব যে ভবিষ্যতে নির্বাচনে তারা পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবেন। চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় শিল্পীদের জন্য সংসদে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন পাশ হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন সংসদে পাশ হলো। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চলমান কঠোর লকডাউনে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পরিবহন শ্রমিকরা। সারা দেশে প্রায় 50 লাখ পরিবহন শ্রমিক এখন বিপর্যয়ের মুখে। করোনার এই কঠিন সময়েও শ্রমিক সংগঠনগুলো থেকে নামমাত্র সহযোগিতা করা হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারা বলছেন, শ্রমিক নেতারা আশ্বাস দিলেও কথা রাখেনি। তাই সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে পরিবহন শ্রমিকরা। জসিম জুয়েলের রিপোর্ট।
করোনার তৃতীয় ঢেউ চলছে দেশে। গত এক বছরে সবচেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। বন্ধ আছে গণপরিবহন। এই পেশার সঙ্গে জড়িত প্রায় ৫০ লাখের বেশি শ্রমিক অনিশ্চয়তার মধ্যে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায় শ্রমিকরা অলস সময় পার করছে। পরিবহন শ্রমিকরা কোনো স্থায়ী বেতনের চাকরি করেন না। সবাইকে দিনের পারিশ্রমিক দিনে দেয়া হয়। কাজ থাকলে বেতন আছে, কাজ না থাকলে বেতন নেই। নিজেদের দুর্ভোগের কথা অনেকে ক্যামেরার সামনে বলতে বিব্রত বোধ করলেন। তাদের ক্ষোভ, সবাই এই দুর্যোগে সহযোগিতা পেলেও তারাই অবহেলিত। শুধু নিজের নয়, পরিবার নিয়েও চিন্তার ভাঁজ তাদের কপালে। এটা কি আর চলা যায়? নিজেরই লাগে, সংসারে কি দিব, ছেলে মেয়ে আছে তাদেরকে কি দিব, আমার একার পেটের চিন্তা করলে তো হবে না। সহযোগিতা পাচ্ছি না। এই যে ব্যান্ড কি অবস্থা, সমস্ত শ্রমিক মানে পরিবহন জগৎটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এখন। সব সেক্টর থেকে আমি মনে করি যে পরিবহন সেক্টরে আমরা যারা শ্রমিক আছি তারা খুবই অসহায়। আমাদের দেখার মতো মনে হয় যে কোনো লোক নাই। যদিও পরিবহন শ্রমিক নেতারা বললেন সাধ্যমতো সহযোগিতা করছেন তারা, তবে লকডাউন দীর্ঘ হলে তা চালিয়ে যাওয়া সম্ভব না। সরকারের কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমাদের এই পরিবহন মালিক সমিতির দিকে সদয় চিত্তে তাকানোর জন্য। খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের পরিবার চলার জন্য কিছু না কিছু আমরা তো অবশ্যই করতে হবে। বিগত ঈদে আমরা যা করছি, বিগত দিনে যা করছি ওইভাবেই করতে হবে, যত কষ্টই হোক আমাদের। আমরা খাবো, তারা বসে থাকবে, সেটা তার হবে না। অন্য সব সেক্টরে করোনাকালে সরকার সহযোগিতা করলেও পরিবহন শ্রমিকরা কিছুই পায়নি উল্লেখ করে এই শ্রমিক নেতা বললেন, এবারও সহায়তা না পেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। অত্যন্ত দুর্বিষহ, কিন্তু তারপরও আমরা মনে করি যে এটা অপ্রতুল এবং সরকারের দেওয়াও এটা কঠিন, এটাও নিজেরও মনে করি। তারপর আমরা বিনীতভাবে অনুরোধ করব সরকার যাতে আমাদের বিষয়টা বিবেচনা করে। ড্রাইভার থেকে হেলপার সব ক্ষেত্রেই এক অবস্থা। তাই ঈদের আগেই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান পরিবহন ও শ্রমিক নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দীর্ঘদিন ধরে বন্ধ। কোলাহলমুক্ত পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে আছে চিড়িয়াখানার প্রাণীরা। নতুন অনেক অতিথিও এসেছে। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রাণী 152টি বাচ্চা প্রসব করেছে। মাহমুদ হাসানের রিপোর্ট। 186 একর জায়গায় দাঁড়িয়ে আছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানায় মাংসাশী 8 প্রজাতির 38টি, বৃহৎ তৃণভোজী 271টি এবং স্তন্যপায়ী 198টি ক্ষুদ্র প্রাণী আছে। মহামারীকালে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। কোলাহলমুক্ত শান্ত পরিবেশ। প্রাণীদের বিরক্ত করছে না কেউ, মনের আনন্দে দিন কাটাচ্ছে বলেই সুস্থভাবেই এগুলো দ্রুত বেড়ে উঠছে। চিড়িয়াখানায় যখন ক্যাপটিভ অবস্থায় একটা অ্যানিমেল যখন বাচ্চা দেয় এবং নার্সিং করে যখন আমরা বড় করি, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের পরিচর্যার মানটা ভালো, আমাদের স্বাস্থ্যসেবার মানও অনেক বেশি ভালো, খাদ্য পরিমিত পাচ্ছে এবং ব্যালেন্স ফিট পাচ্ছে। সর্বদিক বিবেচনায় যে কোনো সময়ের চাইতে বর্তমান সময় আমাদের এই চিড়িয়াখানার সার্বিক অবস্থা ভালো। গত এক বছরে জলহস্তি, জেব্রা, আফ্রিকান ঘোড়ার বাচ্চা সহ 152টি নতুন অতিথি পেয়েছে চিড়িয়াখানা। ওকাভাঙ্গা জোনের যে সমস্ত অ্যানিমেল, স্পেশালি দক্ষিণ আফ্রিকা কেন্দ্রিক, যেমন বাঘ, সিংহ, আশা করি সামনে 15 দিন 20 দিনের মধ্যে আমরা একটা ভালো খবর ইনশাল্লাহ হয়তো বাঘের সেকশন থেকে আমরা ইনশাল্লাহ পাবো। এছাড়াও বিশেষ প্রক্রিয়ায় ইমু পাখি, ময়ূর সহ বিভিন্ন ধরনের বকের বাচ্চা ফুটেছে, যা আগে কখনোই হয়নি। ময়ূর পাখির ডিম ফুটাইছি এবং ইমু পাখির ডিম ফুটাইয়া বাচ্চা বের হয়েছে। ইমু পাখির অলরেডি 17টা বাচ্চা আমরা ডিসপ্লে শুরু করে দিয়েছি এবং প্রায় 50-এর কাছাকাছি আমার ময়ূরের ডিম ফুটে আমরা ব্রুডিংয়ে রাখছি। এখন বয়স তাদের 18-20 দিন হয়ে গেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেই জাতীয় চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে বিদেশ থেকে নতুন আরও কিছু প্রাণী আনার পরিকল্পনা আছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মোবাইল ফোনে আর্থিক সেবাকে তৃণমূলে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজন আন্তঃ অপারেটর লেনদেনের সুযোগ তৈরি করা। ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা শিরোনামে ওয়েবমিনারে এই খাত সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনার তাগিদ দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
দেশের মূল ভূখণ্ডের প্রায় ৯৮% এখন মোবাইল নেটওয়ার্কের আওতায়। নগদ, বিকাশ, রকেট, শিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবা এখন মানুষের হাতের মুঠোয়। এতে গতানুগতিক আর্থিক লেনদেনের ধারণাই আমূল পাল্টে গেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিভিন্ন উপবৃত্তি কিংবা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাসহ তৃণমূলে অশিক্ষিত হতদরিদ্র সুবিধাভোগীদের দ্রুত ও স্বচ্ছতায় পৌঁছাচ্ছে এসব আর্থিক সেবা। বিশ্বের অনেক দেশ থেকে এই অগ্রগতি উল্লেখযোগ্য হলেও এখনও কিছু কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্কের ওয়েবিনারে সেসব কথাই আলোচিত হলো। যে ভাতা বিতরণের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস চার্জ কমিয়ে 0.7% করে দিয়েছেন। অনেকে পিনকোড ভুলে গেছে, পিনকোড কোথায় লাগছে, পিনকোড কি বোঝে না, এসএমএস যায়, এসএমএস পড়তে পারে না, এসএমএস যায় ইংরেজিতে, এসএমএসটা বাংলায় লিখে। টেকনোলজিক্যাল আরো কিছু প্রবলেম আছে। প্রযুক্তির ব্যাপক ব্যবহারে কাগজে টাকার পরিবর্তে ক্যাশলেস সোসাইটি এখন সময়ের দাবি। সেজন্য পারস্পরিক লেনদেন উন্মুক্ত করার মত প্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞদের। এমএফএস যখন কেউ পাবে, কেউ যখন ভাতাটা পেল, টাকাটা পেল, যে রিসিপিয়েন্ট সে সেই টাকাটা ক্যাশ আউট করবে না। সেটা সে একটা দোকানে গিয়ে হোক বা কোনো একটা সার্ভিস ফি দেওয়ার জন্য হোক, যেখানে সে খরচ করবে সেটাও সে ডিজিটালি সে পেমেন্টটা করবে। ইন্টারঅপারেবল সিস্টেমের কথা বলা হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে। সব ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকে হোক, ফাইন্যান্সিয়াল সার্ভিসে হোক, মোবাইল ফাইন্যান্সিয়ালে হোক অথবা ইলেকট্রনিক ট্রান্সফারে হোক, সবগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক পৌঁছানোর চেষ্টা চলমান জানিয়ে সরকারের মন্ত্রীরা বললেন, অপারেটরদের ডেটা স্পিড বাড়াতে হবে। আর অন্যান্য যে সমস্ত ভাতা যে আছে সে ভাতার দিক যাতে মানুষের মাঝে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া যায়, সেজন্য আজকে ডিজিটাল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের যদি ইন্টারঅপারেবিলিটি যদি থাকে, একে অপরের সাথে যদি যোগাযোগ স্থাপনের ব্যবস্থাটা থাকে, তাহলে মানুষের জীবনটা আরো একটু সহজ হয়ে যাবে এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আরো অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরো জানান, দেশের অন্তত 5টি অর্থনৈতিক অঞ্চলে 5G মোবাইল সেবা চালু করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে বিটিআরসি। 5G নেটওয়ার্কের আওতায় আনার জন্য উপযুক্ততা অর্জন করিয়ে দিয়ে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে 5 ও নওগাঁয় 2 জন মারা গেছে, আহত হয়েছে আরও অন্তত 8 জন। সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতির হাতিয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জনের 3 জনই ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত 6 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে নওগাঁর মান্দায় 2 ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। অক্সিজেন সংকট নিরসনে বগুড়ার 2 হাসপাতালে 20 সেট হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এসালম গ্রুপ। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারায় বগুড়ার করোনা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন সংকটময় মুহূর্তে জেলা রোগীদের পাশে দাঁড়িয়েছে এসালম গ্রুপ। সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 10 সেট ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে 10 সেট হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং আনুষঙ্গিক জিনিস বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে হস্তান্তর করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউনে ঘরে ঘরে পৌঁছাবে খাবার, জানালেন প্রধানমন্ত্রী। বিনা পয়সায় 80% মানুষ আসবে টিকার আওতায়। মডার্না ও সিনোফার্মের 45 লাখ টিকা ঢাকায় ডিসেম্বরের মধ্যে আসবে আরও 10 কোটি। করোনায় 134 মৃত্যু, উদ্বেগ ছড়াচ্ছে সংক্রমণ, লকডাউন কার্যকরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। উজানের বৃষ্টিতে বন্যার আশঙ্কা, বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।